বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন বাংলাদেশে জঙ্গি কার্যকলাপের প্রসঙ্গ। 5 অগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আবারও জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক। কি বলছে ইসলামপন্থী দলগুলো, শঙ্কা কোথায়? ওনারা আছেন, এখনো আমার মনে হয় যে অ্যাক্টিভ আছেন। সামনে কি হবে এটা আসলে এখন বলার সময় আসেনি। বাংলাদেশে জঙ্গি তৎপরতা ইস্যুতে কথা বলবো নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ন.ম মনিরুজ্জামানের সঙ্গে। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে, নানা বিতর্কের মধ্য দিয়ে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ করল এনসিপি। কি অর্জন হলো দলটির? ইসরায়েলি অবরোধের মুখে গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এখন বাস্তব। জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞদের উদ্বেগ। সম্প্রতি মালয়েশিয়া ও পাকিস্তানে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগের প্রেক্ষিতে আবারও আলোচনায় এদেশে জঙ্গি তৎপরতার প্রসঙ্গটি। 5 অগস্টের পর যেমন জঙ্গিবাদের মামলায় অভিযুক্ত বহু আসামির জামিন হয়েছে, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় জঙ্গিবাদ ইস্যুতে মামলা গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। ফলে প্রশ্ন উঠছে, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জঙ্গিবাদ ইস্যুতে উদ্বিগ্ন হওয়ার কারণ কতটা আছে, আর এ নিয়ে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর অবস্থানই বা কি? আবুল কালাম আজাদের প্রতিবেদন। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে অবস্থানের ক্ষেত্রে পুলিশ প্রশাসন এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একটা বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে গত 1 বছরে। 2016 সালে ঢাকার গুলশানে হোলি আর্টিজানে হামলায় কর্তব্যরত অবস্থায় ডিএমপির 2 জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। কিন্তু ওই হামলারই বর্ষপূর্তিতে ডিএমপির কমিশনার জঙ্গি নেই বলে যে বক্তব্য দিয়েছেন, সেটি নিয়ে সমালোচনা হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যু দীর্ঘদিন পর্যবেক্ষণ করছেন তাসনিম খলিল। তার ভাষায়, এখানে জিহাদি সন্ত্রাসবাদ ছিল, এটি অস্বীকার করার সুযোগ নেই। উদাহরণ দিয়ে বলেন, হলি আর্টিজানে হামলায় আইসিসের হেডকোয়ার্টার থেকে দায়িত্ব স্বীকার করা হয়েছিল। আরেকটা গ্রুপিং হলো আল কায়দা। আল কায়দার ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক লেখক, তারপরে ব্লগার, যারা নিজেদেরকে মুক্তমনা বলেন, এরকম ব্লগাররা ছিলেন, লেখকরা ছিলেন, পাবলিশার ছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, এবং সেটার দায়িত্বও কিন্তু স্বীকার করেছে আল কায়দা ভারতীয় উপমহাদেশ, তাদের অফিসিয়াল চ্যানেল থেকে। সম্প্রতি মালয়েশিয়া এবং পাকিস্তানে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। নতুন করে একটি মামলা হয়েছে এবং 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জঙ্গিবাদ ইস্যুতে এটি প্রথম কোনো মামলা ও গ্রেপ্তারের ঘটনা। ওই মামলায় 6 জন আসামির একজন ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত। দলের পক্ষ থেকে দাবি করা হয় তিনি জঙ্গিবাদের সঙ্গে যুক্ত নন। ও হঠাৎ করে এই জঙ্গি নাটক আবার শুরু হলো, এই জন্য আমরা শঙ্কিত, আতঙ্কিত। যদি সেই পূর্বের ধারায় আবার চলতে থাকে, দেশ অস্বস্তিতে ভরে যেতে পারে। অনেক নিরপরাধ তারা কিন্তু আবার হয়রানির শিকার হবে, এটা আমরা চাই না। কেন কিছুদিন আগেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন আমাদের দেশে জঙ্গি নাই, স্পষ্ট বলেছেন, জনসমক্ষে মিডিয়ার সামনে বলেছেন। তাহলে সাংঘর্ষিক হয়ে গেল। তিনি বলেন যে জঙ্গি নাই, এরপর আবার জঙ্গি নাটক সাজানো হয়, জঙ্গি মামলা দেওয়া হয়। এই সাংঘর্ষিক অবস্থান যদি নেওয়া হয়, দেশে আবার অস্বস্তি পরিবেশ তৈরি হবে, আমরা এটা চাই না। বাংলাদেশে অতীতে ব্লগার, বিদেশি নাগরিক হত্যা, বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। আর এসব তৎপরতাকে ষড়যন্ত্র হিসেবে দেখেন ইসলামপন্থী সংগঠনের নেতারা। বড় ধরনের একটা ষড়যন্ত্র আছে, কারণ ইসলামের যে মূল ধারা, সারা পৃথিবীব্যাপী যারা ইসলামের প্রতিনিধিত্ব করেন, তারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমকে কখনোই প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী নন। আমাদের অ্যানালাইসিস হলো, যতটা না এটা স্বপ্রণোদিত হয়ে মুসলমানদের ইয়াং বা আবেগী তরুণরা করে, তার চেয়ে অনেক বেশি এটা হলো যারা মুসলিম জাগরণকে রুখে দিতে চায়, তাদের পক্ষ থেকে এটা সাবোটাজ হয়ে থাকে। এদিকে জামায়াত ইসলামী বলছে, অতীতে জঙ্গিবাদী হামলায় তাদের কর্মীরাও ভিকটিম হয়েছে। দলটির অবস্থান হলো, বাংলাদেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের নামে কিছু সহিংস ঘটনা ঘটানো হয়েছে, যাতে করে ইসলামী আদর্শ এবং ইসলামী আন্দোলনকে বিতর্কিত করা যায়। প্রকৃতপক্ষে বাংলাদেশে ওই ধরনের যে জঙ্গিবাদ বা চরমপন্থা,
সেই চরমপন্থা কিভাবে মাথা তুলে দাঁড়াবে? বাংলাদেশের সকল মানুষই তো চরমপন্থার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। কারণ জঙ্গিবাদ তো মানুষের শান্তি বিনষ্ট করে, এর বিরুদ্ধে গোটা জাতি সোচ্চার। একটা নর্মাল যে পরিবেশ বর্তমানে আপনারা দেখেন যে ইতিমধ্যে কিন্তু কোনো জঙ্গিবাদের ঘটনা ঘটে নাই। সুতরাং এটা ঘটে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যদি না থাকে তাহলে এখানে কোনো জঙ্গিবাদ থাকবে না, মাথা ছাড়া দিয়ে কোনোদিনও দাঁড়াতে পারবে না। তাদের মামলা তুলে ইসলামপন্থী দলগুলোর নেতারা বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে কোনো উদ্বেগ নেই বলে মনে করেন। কারণ হিসেবে গত 1 বছরে তাদের দৃষ্টিতে জঙ্গিবাদী বড় কোনো হামলা হয়নি বলে উল্লেখ করা হয়। তবে এই পরিস্থিতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন তাসনিম খলিল। ঢাকা শহরে প্রকাশ্যে সমাবেশ করে নারীদের বলে গালি দেওয়া হয়, সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেখানে যান, পত্রিকার সম্পাদকরা সেখানে যান, গিয়ে এসবের সাথে সংহতি প্রকাশ করেন। তো এখন তো আসলে যেখানে মেইন স্ট্রিমেই যখন এই ধরনের কদর্য ধারণাগুলো চলে এসেছে, তখন তো আর সন্ত্রাসবাদীদের আসলে ওইভাবে আলাদা করে অপারেশন করার প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, ওনারা আছেন, এখনও আমার মনে হয় যে অ্যাক্টিভ আছেন। সামনে কি হবে এটা আসলে এখন বলার সময় আসেনি। 5ই আগস্টের পর বাংলাদেশে জঙ্গিবাদ মামলায় শত শত আসামির জামিন হয়েছে। জসিমউদ্দিন রহমানি তাদের একজন। আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি সংগঠনের প্রধান হিসেবে অভিযুক্ত ছিলেন, যদিও তার দাবি ওই সংগঠনের কোনো অস্তিত্ব নেই। যখনই কোনো ঘটনা ঘটেছে তার সঙ্গে আমাকে জড়াবার চেষ্টা করেছে এবং এতে লাভ হয় নাই, এতে ক্ষতি হয়েছে। যদি আমাদের কোনো বক্তব্যে ভুলভ্রান্তি থেকেও থাকে সেটা আমাদেরকে সংশোধন করে দেওয়া উচিত ছিল। তাছাড়া বক্তব্য দিতে গেলে কিছুটা আবেগ, কিছুটা অতিরঞ্জন থাকতে পারে, আমি অস্বীকার করছি না। মিস্টার রহমানির দাবি, অতীতে জঙ্গিবাদের তকমা দিয়ে অনেক নাটক সাজানো হয়েছে। একই সঙ্গে কারাগারে থাকাকালীন কিছু উগ্র সংগঠনের অস্তিত্বের প্রমাণও তিনি পেয়েছেন। এমনও লোক পেয়েছি চায়নার থেকে সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাংলাদেশে এসে বাড়িতে না গিয়ে, মা বাবার সাথে সাক্ষাৎ না করে সে ওই ইমামের পিছনে গিয়ে যুক্ত হয়েছে ওখানে গিয়ে। সরকারের উচিত এই ধরনের যারা এই যে খুচরা খুচরা দল করে গরিব অসহায় মানুষকে, অশিক্ষিত মানুষদেরকে নিয়ে হিজরত করে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে আস্তানা গাড়ে, এই লোকগুলো ধরো। জঙ্গিবাদ ইস্যুতে সরকারের অবস্থান ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে অ্যান্টি টেরোরিজম ইউনিট, পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ বাংলা। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনাম মনিরুজ্জামান আছেন সঙ্গে। আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। অতীতে বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে জঙ্গি তকমা দেওয়ার কথা যেমনটা আসে, তেমনি আবার এটাও সত্য যে অতীতে অনেক বড় বড় সন্ত্রাসী হামলা, ব্লগার, লেখক হত্যা, এমনকি বিদেশি নাগরিক হত্যার মতন ঘটনাও ঘটেছে। সেখানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন দায় স্বীকারও করেছে। তাই 5ই আগস্টের পর জঙ্গিবাদের মামলায় অভিযুক্তদের অনেকের জামিন হয়ে যাওয়া কিংবা অভ্যুত্থানের সময় যে অস্ত্র লুট হয়েছে, নানা ধরনের ঘটনার প্রেক্ষিতে ঝুঁকি অনেকেই দেখেন। আসলে আপনি বিষয়টাকে এখন কিভাবে দেখছেন পরিস্থিতি? ঝুঁকিটা খুবই বাস্তব, এই কারণে যে জঙ্গি হামলা ইদানিং কোনোটা হয় নাই বলে যে জঙ্গি তৎপরতা যে বন্ধ হয়ে গেছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। বিভিন্ন সূত্রে যে আমরা খবর পাচ্ছি বা বিশ্লেষণ করছি, সেখানে দেখা যাচ্ছে যে জঙ্গিদের নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে। বিশেষ করে তারা যেভাবে যোগাযোগ স্থাপন করছে একে অন্যের সাথে, সেখানে দেখা যাচ্ছে অনলাইন রেডিকালাইজেশনটা বেশ আবার আগের চাইতে সক্রিয় হয়ে উঠছে। তারা অনলাইনে বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করছে এবং তারা মানুষ সংগ্রহ বা রিক্রুট করার চেষ্টা করা হচ্ছে। একই সাথে দেখা যাচ্ছে যে ইদানিং মালয়েশিয়াতে যে বাংলাদেশি শ্রমিকদের ভিতরে এক ধরনের উগ্র মতবাদ ছড়িয়েছে এবং তারা শুধু সেখান থেকে মতবাদই ছড়ায় নাই, তারা সেখান থেকে অর্থ সংগ্রহ করে সিরিয়াতে আইসিসের সাথে যোগাযোগ করে অর্থ যোগান দেওয়ার চেষ্টা করছিল। এটা একটা বড় উদ্বেগের কারণ। এই কারণে বলছি যে যখনই কোনো জায়গাতে এই ধরনের তৎপরতা দেখা যায়, সেটা একটা গোড়া শিকড় থাকে। কাজেই যে শ্রমিক মালয়েশিয়াতে বসে তারা সংগঠনের সাথে কাজ করার প্রচেষ্টা করেছে, তাদের বাংলাদেশেও কোনো জায়গাতে তাদের শিকড় আছে বলে পরিষ্কারভাবে আমি বুঝতে পারছি এবং এটা
এটা এটা অবশ্যই আমাদের খুঁজে বের করার প্রয়োজন আছে। মিস্টার মনিরুজ্জামান, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলছেন যে জঙ্গি নেই, বা পুলিশ কমিশনার যখন বলেন যে বাংলাদেশে জঙ্গি নেই, ছিনতাইকারী আছে, স্বভাবতই এটা নিয়ে বিতর্ক হয়েছে যে তাহলে হোলি আর্টিজানের হামলা কি তাহলে ছিনতাইকারীরা করেছে কিনা, এবং এই জায়গাটাতে খুব প্রশ্ন ওঠাটা স্বাভাবিক এবং সেটি উঠছে যে বাংলাদেশ কি তাহলে এক ধরনের ডিনায়ালের মধ্যে আছে? আপনি বললেন ঝুঁকি আছে, কিন্তু ঝুঁকিটা বাংলাদেশ কতটা সেটা দেখতে পাচ্ছে, সরকার কতটা দেখছে? সরকারি পর্যায় থেকে এটাকে এক ধরনের স্টেট অফ ডিনায়ালে চলে গেছে, এবং স্টেট অফ ডিনায়ালটা কিন্তু কোনোভাবেই জঙ্গি তৎপরতাকে প্রতিহত করা বা বন্ধ করার জন্য কোনো একটা ভালো পন্থা নয়। আমাদের সমস্যা ছিল, অবশ্যই সমস্যা ছিল, এই কারণে যে আমাদের এখানে বিভিন্ন জঙ্গি আক্রমণ হয়েছে এবং সেটার সাথে বিদেশের জঙ্গি সংগঠনের যোগাযোগ আমরা জানি স্থাপন করা হয়েছিল, এটা প্রমাণও আছে। কাজে এখন যে সব জঙ্গি তৎপরতা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে, সেটাকে যদি আমরা ডিনাই করি, এটা একটা বড় ধরনের ভুল হবে। আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশে ইদানিং বেশ কিছু সংখ্যক অস্ত্র আমাদের হারিয়ে গেছে, যেগুলো আমরা এখন উদ্ধার করতে পারিনি। এমনকি এসএসএফের মতন বিষায়িত সংগঠনের কিছু বিষায়িত অস্ত্র হারিয়ে গিয়েছিল বিপ্লবের সময়, সেগুলো পর্যন্ত এখনো খুঁজে পাওয়া যায় নাই। কারাগার থেকে বেশ কিছু কয়েদি পালিয়ে গিয়েছিল, তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারি নাই। এছাড়া ইদানিংকালে বেশ কিছু জঙ্গি মামলায় যাদেরকে জেলে রাখা হয়েছিল তারা জামিনে বেরিয়ে গেছে। সব কিছু মিলিয়ে যদি আপনি পরিস্থিতিটাকে বিশ্লেষণ করেন, তাহলেই বোঝা যাবে যে আমাদের এখানে জঙ্গি হামলার আশঙ্কাটা কতটুকু বাস্তব। মিস্টার মনিরুজ্জামান, এই যে অনেকের মতেই যে বাংলাদেশে 5ই অগস্টের পরে বিশেষ করে বেশ কিছু ঘটনায় উগ্রবাদী তৎপরতার ইঙ্গিত পাওয়া যায়, যেমন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের কর্মসূচি, মাজার ভাঙা, নারীর প্রতি সহিংসতা, মব, আবার আপনি দেখেছেন যে ফিলিস্তিনিদের সমর্থনে সময়ে সেটা সমর্থন করতে গিয়ে হামলা, ভাঙচুর, লুটপাটের মতন ঘটনাও ঘটেছে। তো বর্তমানে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি নিয়েও ব্যাপক প্রশ্ন রয়েছে যে কতটা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো জায়গায় আছে কিনা, সেটি নিয়েও নানা রকম বিতর্ক আছে। সেটিও কি একটা সুযোগ তৈরি করে দিচ্ছে কিনা? অবশ্যই তৈরি করে দিচ্ছে। আমরা যখন আমরা ঝুঁকিটা দেখি, তার বিপরীতে আমাদের দেখতে হবে যে আমরা ঝুঁকিটা মোকাবেলা করার আমার সক্ষমতাটা কত আছে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করা সক্ষমতাটা কতটুকু আছে। আমরা জানি এবং দেখছি যে বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা তাদের কাজ করতে পারছে না, পুলিশ তাদের কাজ একেবারেই করতে পারছে না। কেন পারছে না মনে করেন আপনারা? পুলিশকে এই বিপ্লবের পরে যেভাবে আবার পুনর্গঠন করা উচিত ছিল, যেভাবে সংগঠিত করা উচিত ছিল, সেটা একেবারেই সম্পন্ন করতে পারে নাই গত 1 বছরে। যে ধরনের নেতৃত্বর প্রয়োজন ছিল সে নেতৃত্ব তারা দিতে পারে নাই, এবং যে ধরনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে যে ধরনের নেতৃত্ব আমরা আশা করেছিলাম সেটা একেবারেই তারা দিতে পারে নাই। সব কিছু মিলে দেখা যাচ্ছে যে পুলিশের যে কার্যক্রম থাকা উচিত ছিল বা সক্ষমতা থাকা উচিত ছিল, তার অনেক নিচে তারা বর্তমানে আছে। এই পরিস্থিতিতে যদি কোনো একটা ছোট ধরনের কোনো জঙ্গি হামলাও কোনো জায়গাতে হয়ে যায়, তাহলে সেটাকে প্রতিহত করার যে ধরনের ন্যূনতম সংগঠন থাকা দরকার বা ক্ষমতা থাকা দরকার, সেটা বর্তমানে সরকারের কাছে বা পুলিশের কাছে আছে বলে আমি মনে করছি না। তাহলে সমাধানটা আসলে কি হবে? সরকারকে আসলে এই পরিস্থিতি সামাল দিতে গেলে কি করতে হবে আপনার কি মনে হয়? এর সাথে আমি আরেকটা কথা যোগ করতে চাই যে আমরা গত কয়েক বছরে কিছু বিষায়িত আমরা ইউনিট স্থাপন করেছিলাম, যেমন এটিইউ, সিটিসিসি, সিটিটিসি, এগুলোকে অনেক প্রশিক্ষণ দিয়ে অনেক ব্যয় করে সরকারের পক্ষ থেকে এগুলোকে একটা সক্ষমতার লেভেলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বিপ্লবের পরে যেটা দেখা যাচ্ছে, যেখানে যারা প্রশিক্ষণপ্রাপ্ত যে জনবল ছিল তারা হয় পালিয়ে গেছে অথবা তারা অন্য দেশে চলে গেছে পালিয়ে, এবং এখানে জনবল যেটা প্রশিক্ষিত ছিল তারা প্রায় কেউই এখানে নাই। তাদের যে জনবল থাকার কথা সেখানেও ঘাটতি দেখা দিচ্ছে। যেটা করার প্রয়োজন সেটা হলো যে সরকারের সমস্যাটাকে অনুধাবন করতে হবে
এটাকে ডিনাই করে কোনো লাভ হবে না কারোর জন্যেই। এবং যদি সমস্যা যেটা আছে সেটাকে মোকাবেলা করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, যে ধরনের সক্ষমতা দরকার, সেটার দিকে আমাদের নজর দিতে হবে। একই সাথে আরেকটা দিকে আপনি খেয়াল করবেন যে আমাদের যে গোয়েন্দা তৎপরতার যে ক্ষমতা ছিল সেটাও অনেক আগের চাইতে অনেক একটু নিচে চলে গেছে, যার কারণে অনেক ক্ষেত্রে যে গোয়েন্দা তৎপরতার কারণে যে আগাম যে তথ্য আমাদের পাওয়ার প্রয়োজন ছিল সেটা আমরা পাচ্ছি না। আমরা যদি ইদানিং ইভেন গোপালগঞ্জের দিকেও আমরা নজর দিই, সেখানে যে ধরনের বড় সহিংসতা হবে সেটা ব্যাপারে গোয়েন্দার কোনো আগাম তথ্য ছিল না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আপনি বলছেন যে এই জায়গাগুলোতে আসলে জোর দেওয়া দরকার। এখন আমাদের গোয়েন্দা তৎপরতার যে সক্ষমতা সেটার উপরে খুব আশু জোর দিতে হবে। সমস্যাটা আছে সেটা আমাদের অনুধাবন করে বিশ্লেষণ করতে হবে এবং থেকে থাকলে কি পর্যায়ে আছে সেটাকে বিশ্লেষণ করে এটাকে রুখে দেওয়ার জন্য বা প্রতিহত করার জন্য আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ করেছে বুধবার। ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশের মাত্র 5 মাসের মাথায় তৃণমূলে দলকে বিস্তৃত করতে এই পদযাত্রা করে এনসিপি। তবে গোপালগঞ্জে সমাবেশ ঘিরে সহিংসতা, কক্সবাজার সহ আরও কিছু জেলায় বাধার মুখে পড়ায় হয়েছে বিতর্ক। তাফসির বাবু জানার চেষ্টা করেছেন মাসব্যাপী এই পদযাত্রা থেকে কি অর্জন করল দলটি। এই দৃশ্য নরসিংদীর পৌরসভা মোড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভায় বুধবার, যেখানে অংশ নেন দলটির নেতাকর্মীরা। এর আগে এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির শেষ দিনে শহর জুড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পদযাত্রা করেন শীর্ষ নেতারা, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। এনসিপির এই পদযাত্রা এই মাসের শুরুতে শুরু হয় বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে। এরপর ক্রমান্বয়ে সারা দেশের প্রায় সবগুলো জেলাতেই তারা পদযাত্রা করেছেন। এটি এই দলের জন্য তো বটেই, দলটির নেতাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি, প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। আমরা তাদের দোরগোড়ায় অনেক জায়গায় গিয়েছি, তাদের উঠানে কথা বলেছি, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছি, তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি। আমাদের এই পদযাত্রা থেকে যেই অভিজ্ঞতাগুলো হলো, মানুষের কথাগুলো শুনতে পারলাম, এর ভিত্তিতেই যাতে আমাদের রাজনীতিটা হয়। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের নেতাদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে 5 মাস আগে গত ফেব্রুয়ারিতে। তখন রাজনীতিতে নতুন এসে এনসিপি দেশব্যাপী সাংগঠনিক বিস্তৃতি এবং নতুন সমর্থক গোষ্ঠী কতটা তৈরি করতে পারবে তা নিয়ে প্রশ্ন ছিল। জুলাই পদযাত্রাকে এখন সেই প্রশ্নেরই উত্তর হিসেবে ব্যাখ্যা করছে এনসিপি। দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বিবিসিকে বলেছেন, তার ভাষায় এনসিপি গণমানুষের দল হয়ে উঠছে। পথসভাগুলো জনসভায় রূপান্তরিত হয়েছে, অনেক জায়গায় জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে, এবং যেখানে আসলে আমাদের সাংগঠনিক লোক নয় বরং সাধারণ মানুষ, উৎসুক জনতা, তারাই এসেছে, আমাদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। এবং এই পদযাত্রার মধ্য দিয়ে, যেখানে আমরা গণ অভ্যুত্থানের সময় বা তার আগে আমরা ছিলাম ছাত্র নেতা, আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের রাজনীতি আন্দোলন ছিল, সেই জায়গা থেকে কিন্তু আমরা একদম গণমানুষের যেই নেতৃত্ব, সেই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি, মানুষের কাছাকাছি আমরা যেতে পেরেছি। একটা বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেছিলো ঢাকায় অনেকদিন থাকার পরে, কিন্তু এই কর্মসূচির মধ্যে আমরা আবার সারা দেশের মানুষকে আসলে কানেক্ট করেছি। এবং গণ অভ্যুত্থানের সময় যে আমাদের স্লোগান ছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প, সেই বিকল্প নেতৃত্ব মানুষ দেখতে পাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কি মনে করছে? গাজীপুরে দলটির সমাবেশের আগে পরে কথা হয় স্থানীয় কিছু মানুষের সঙ্গে। না, এখন তো আমাদের গাজীপুরে তো ছুট, অনেক মানুষ জানো না, বুঝো না, চিনো না। আজকে প্রশ্ন করতেছে কি দল, হঠাৎ করে তো আর বড় না, আর আস্তে আস্তে ধাপে ধাপে উঠুক, বড় হোক, মানুষের পরিচিত হোক, পরিচিত হইলে ভবিষ্যতে আর আগে যেতে পারবো। আমি এনসিপি না, কোনো কিছুই না, আমি সাধারণ মানুষ, সাধারণভাবে এখানে আসি, দেখতে ঘুরতে আসছি এতটুকু। মানে আগ্রহটা কি কারণে? এরা দেশের উত্থান করছে, এই জন্য তাদের আমি আসলে বাস্তবে দেখার জন্য আসছিলাম। দেখা যাচ্ছে দলটির নেতাদের নিয়ে এক ধরনের আগ্রহ, কৌতূহল আছে, ফলে দলটির পদযাত্রা কিংবা সমাবেশগুলোতে জমায়েত হয়েছে। আবার একই সঙ্গে কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতাও চোখে পড়ে। সমাবেশস্থল তো বটেই, মিছিলের সামনে, পেছনে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও নিরাপত্তা সুবিধা দিতে দেখা যায় পুলিশকে। সব মিলিয়ে সরকারি সুবিধা নিয়ে এনসিপি কর্মসূচি পালন করছে, এমন সমালোচনাও আছে।
আমরা সরকারি দলের মতো সুবিধা বলে তো গোপালগঞ্জে আমাদের জীবন হুমকিটা হইতো না, আমরা সেখান থেকে যে আমরা বেঁচে ফিরতে পারছি। গত জুলাইও আমাদের জীবনের উপর আঘাত এসেছে, এই জুলাইও আঘাত এসেছে, কিন্তু গোপালগঞ্জে যেই ধরনের হামলাটা হলো, সশস্ত্র হামলা হলো, এটা একটা রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আমরা অনেক জায়গায় চাই নাই, আমরা অনেক জায়গায় না করেছি, সব জায়গায় আমরা বলেছি আমাদের কোনো অতিরিক্ত প্রশাসনিক কোনো ধরনের সিকিউরিটি আসলে দরকার নেই, কিন্তু এটা আসলে সরকার তার একটা ভাবমূর্তির বিষয় আছে, সেই জায়গা থেকে তারা তাদের জায়গা থেকে এটা দিচ্ছে। এটা কিন্তু আমরা তাদের কাছে চাইছি এরকম না, এবং আমরা এখনও মনে করি আমরা জীবনকে হাতে নিয়েই গণঅভ্যুত্থান করেছিলাম, রাজনীতিতেও নেমেছি। তবে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা কিংবা কক্সবাজারে দলটির সমাবেশে স্থল ভাঙচুরের পর দলের কার্যক্রমে এর প্রভাব দেখা যায়। শুরুতে মাইলের পর মাইল হেঁটে মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা থাকলেও শেষের দিনগুলোতে, বিশেষত গোপালগঞ্জের ঘটনার পর, কিছুটা ক্লান্তি, কিছুটা বৈরী আবহাওয়া আর কিছুটা নিরাপত্তা সতর্কতা, সব মিলিয়ে কোথাও কোথাও এনসিপির পদযাত্রা সীমাবদ্ধ হয়ে যায় মূলত পথসভায়। এর আগে পরে পদযাত্রা হলেও সেটা খুব একটা দীর্ঘ হয়নি। শুরু থেকে যদি তারা ওই মানে এক ধরনের কনফ্লিক্টিং বক্তৃতা বিবৃতি না দিত, তারা যদি কাউকে আক্রমণ না করতো মানে মৌখিকভাবে, তাহলে হয়তো আমার মনে হয় যে এই দলের একটা গ্রহণযোগ্যতা তৈরি হতো বলে আমার বিশ্বাস। এখন এটা জনভিত্তিটা যে শুধুমাত্র পদযাত্রার উপরে নির্ভর করবে তা না, যে আসলে এনসিপির যে কি চায়, তারা কি করতে চায়, এই বিষয়গুলো কিন্তু মানুষের কাছে এখনো পৌঁছায় নাই। যে তারা একটা নতুন বাংলাদেশ করতে চায়, এই যে বক্তব্যটা, হ্যাঁ, এখন সেই নতুন বাংলাদেশটা কি, এটা কিভাবে গড়া যায়, এই বিষয়গুলো তাদের আরও মানুষের কাছে পৌঁছতে হবে। এনসিপি বলছে তৃণমূলে জুলাই পদযাত্রা থেকে তাদের ভাষায় বড় দল হয়ে ওঠার ক্ষেত্র প্রস্তুত হয়েছে, কিন্তু এর মধ্যে দল এবং অভ্যুত্থান সংশ্লিষ্টদের কারো কারো বিরুদ্ধে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের যেসব অভিযোগ উঠেছে, তাতে করে নেতাদের মধ্যেই পারস্পরিক সংশয় আর দোষারোপ দেখা যাচ্ছে। ফলে মনে হচ্ছে সরকারি সুবিধা, নিরাপত্তা আর কখনো কখনো দুর্নীতির অভিযোগ, এমন ভাবমূর্তি সামলে ওঠাই এখন দলটির বড় দল হয়ে ওঠার পথে বড় বাধা। তাফসির বাবু, বিবিসি বাংলা। ইসরায়েলের টানা অবরোধের মুখে গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এখন বাস্তবে ঘটছে বলে জানিয়েছেন জাতিসংঘ সমর্থিত বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত না হলে কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলে প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন হয়ে পড়বে। ইসরায়েলের টানা অবরোধের মুখে গাজার খাদ্য সংকট দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে। অনাহারে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন শিশুসহ অনেকে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টিতে বুধবার আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় যেখানেই খাবারের সন্ধান পাচ্ছেন সেখানেই ছুটে যাচ্ছেন গাজার বাসিন্দারা, কিন্তু সেখানেও চলছে গুলি। ইসরায়েলি সৈন্যদের গুলিতে বুধবারেও মানবিক সাহায্যের জন্য অপেক্ষা করা এমন অন্তত 48 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার আল-শিফা হাসপাতালের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে কয়েকশো মিটার দূরে সম্ভাব্য হুমকি সন্দেহে তারা সতর্কতামূলক কিছু গুলি ছুঁড়েছে। তবে তাতে কেউ হতাহত হয়েছে কিনা সে তথ্য তাদের কাছে নেই। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য মতে গত মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের হাতে 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের টানা অবরোধের মুখে গাজায় ত্রাণ ঢুকতে না পারায় শেষমেশ বিমানে করে কিছু ত্রাণ পাঠানো হয়েছে। জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের 2টি বিমানে করে পাঠানো ত্রাণগুলো পর্যাপ্ত না হলেও এতে গাজার কিছু বাসিন্দা অন্তত ক্ষুধা নিবারণ করতে পারবেন। বিমান দুটি গাজার আকাশে পৌঁছানোর পর প্যারাশুটে করে নিচে ত্রাণ ফেলা হয়। এদিকে ফ্রান্স ও যুক্তরাজ্যের পর কানাডাও শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছেন তারা। মিস্টার কার্নি এমন একটা সময় এই পরিকল্পনার কথা জানালেন যার মাত্র একদিন আগে যুক্তরাজ্য ঘোষণা দেয় যে ইসরায়েল সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধবিরতি সহ অন্যান্য শর্ত মেনে না নিলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন তারা। সপ্তাহখানেক আগে ফ্রান্সও একই পরিকল্পনার কথা জানায়। অন্যদিকে কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কানাডার ঘোষণার প্রায় 12 ঘন্টা পর মিস্টার ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের একটি পোস্টে একথা জানান। গাজায় যে খাদ্য সংকট চলছে, সম্প্রতি সেটি সমাধানে ইসরায়েলের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছিলেন মিস্টার ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ইসরায়েল সফরে গিয়েছেন। তার এই সফরে গাজায় মানবিক সংকট সমাধানের বিষয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। রুদ্ধশ্বাস এক পরিস্থিতি, চারিদিকে গুলি, টিয়ার শেলের শব্দ। পুলিশ গোপালগঞ্জের আকাশ চালে রাখো, মাটি চালে রাখো, মালিশ চালে রাখো, মুজিববাদ মুজিববাদ। এনসিপির সমাবেশ ঘিরে 16 জুলাই পুরো গোপালগঞ্জ শহর যেন রণক্ষেত্র। আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘাত সংঘর্ষ, একদিনে ঝরে 4টি প্রাণ, আহত অর্ধশতাধিক। দৃশ্যপটে সেনাবাহিনীর সাজোয়াজান, অবরুদ্ধ দশা থেকে এভাবেই মুক্তি এনসিপির শীর্ষ নেতাদের। সেদিনের এই উদ্ধার তৎপরতার ব্যাখ্যা আসে 31 জুলাই বৃহস্পতিবার। এনসিপির প্রতি সেনাবাহিনীর কোনো বিশেষ নজর আছে কিনা প্রশ্নে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক জানান, দল নয়, জীবন রক্ষাই তাদের সংকল্প। বলেন, কোনো দলকে নয়, কোনো ব্যক্তিকে নয়, বরং যাদের জীবন হুমকির মুখে পড়েছে সেটি বিবেচনা করেই তাদেরকে উদ্ধার করেছি। ইতিপূর্বেও একই কাজ করেছি। কোনো দল নয়, জীবন রক্ষার্থেই এই কাজটি করতে হয়েছিল। সেদিন গোপালগঞ্জে কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে আগাম তথ্য ছিল না বলে জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল। বলেন, যে কোনো রাজনৈতিক দল কোথায় তাদের সভা সমাবেশ বা বৈঠক করবে এটা মূলত স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। এ বিষয়ে তারা জানত। আমাদের কাছে আগাম কোনো তথ্য ছিল না। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়েছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সেনা কর্মকর্তা শফিকুল ইসলাম। বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছিল। সেখানে শুধু ইটপাটকেল নিক্ষেপ করা হয়নি, ককটেল নিক্ষেপ করা হয়েছে। সেখানে জীবননাশের হুমকি ছিল। তখন আত্মরক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের পরে মৃত্যু হয় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়। 5 জন নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সেনাবাহিনী। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমউদ্দৌলা বলেন, প্রত্যেকটি জীবন মূল্যবান। যে কোনো কারণেই হোক কোনো জীবনহানি ঘটবে এটা আমরা আশা করি না। গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এটা অবশ্যই দুঃখজনক, কিন্তু কোন প্রেক্ষাপটে ঘটেছে, কেন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছে সে ব্যাপারেও সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত মোট 15টি মামলায় আসামি করা হয়েছে 16,208 জনকে। এসব মামলায় পুলিশ এই পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে 336 জনকে। তাদের মধ্যে শিশু রয়েছে 18 জন। গত 4 দিনে 12 শিশুর জামিন নাকচ করেছেন আদালত। বাংলাদেশের ওপর 15% কমিয়েছে 20% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তৃতীয় দফা বাণিজ্য সংলাপের প্রথম দিনেই বাংলাদেশ ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পেয়েছিল। শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় বলা হয়েছে, অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানের ওপর 15%, ভারতের ওপর 25%, ব্রাজিলের ওপর 10%, ইন্দোনেশিয়ার ওপর 19%, মালয়েশিয়ার ওপর 19%, মিয়ানমারের ওপর 40%, ফিলিপাইনের ওপর 19%, শ্রীলঙ্কার ওপর 20%, ভিয়েতনামের ওপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসি থেকে সাংবাদিকদের বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানো হবে। চলতি বছরের 2 এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ 60টি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। যদিও 9 এপ্রিল তা 3 মাসের জন্য স্থগিত রাখা হয়। তবে স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই 8 জুলাই নতুন ঘোষণা দিয়ে বলা হয়, বাংলাদেশি পণ্য 35% পাল্টা শুল্ক আরোপ করা হবে, যা 1 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে গড়ে 15.5% শুল্ক নেওয়া হতো। নতুন ব্যবস্থায় তা বেড়ে 22 থেকে 23% হয়েছে। আর পাল্টা শুল্ক কার্যকর হলে তা 35% পৌঁছাবে, যা দেশের রপ্তানি খাতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ বেশ কয়েকটি কৌশলগত পদক্ষেপ নিয়েছে। গত 23 জুলাই যুক্তরাষ্ট্রে একটি বিস্তারিত অবস্থানপত্র পাঠানো হয়, যেখানে শুল্ক কমানোর যৌক্তিকতা তুলে ধরা হয়। প্রধান যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি তুলনামূলকভাবে কম, প্রায় $6 বিলিয়ন। এর বিপরীতে ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাটতি $123 বিলিয়ন হলেও তাদের জন্য পাল্টা শুল্ক হার 20% নির্ধারণ হয়েছে। বাংলাদেশের দাবি, এত কম ঘাটতির পরও 35% শুল্ক অন্যায্য। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পূর্ণ করার জন্য বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে প্রধান উপদেষ্টার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। প্রধান উপদেষ্টা বলেন, শুল্কহার 20% নামিয়ে আনতে পারা, যা প্রত্যাশিত হারের চেয়ে 17 পয়েন্ট কম, এটি আমাদের আলোচক দলের অসাধারণ কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অটুট প্রতিশ্রুতির একটি উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, গত ফেব্রুয়ারি থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক, অশুল্ক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল আলোচনার মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে এগিয়ে গেছেন। এই চুক্তি বাংলাদেশের তুলনামূলক সুবিধা ধরে রেখেছে, বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে আমাদের প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষণ করেছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, এই সাফল্য কেবল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তির স্বীকৃতি নয়, এটি আমাদের সামনে আরও বড় সুযোগ, দ্রুততর উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধির দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের এই সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও একটি শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। মুখে মধু, অন্তরে বিষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কি এ কথাটাই মাথায় আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? যে মোদীকে এতদিন বন্ধু বলে সবাইকে জানিয়ে এসেছেন ট্রাম্প, আন্তর্জাতিক সামিটে দেখা হলে সবার মধ্যে থেকে জড়িয়ে ধরেছেন, সে মোদীর দেশের ওপরই এবার চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মোদী ও তার প্রশাসনের অনুরোধ কানে না তুলে ট্রাম্প ঘোষণা দিয়েছেন 1 আগস্ট থেকে ভারতীয় পণ্যে 25% শুল্ক কার্যকর করার। এর পরপরই নিজ দেশে রাজনৈতিক প্রতিপক্ষের তোপের মুখে পড়েছেন মোদী। অথচ ট্রাম্পকে প্রেসিডেন্ট করতে 2019 সালের সেপ্টেম্বরে টেক্সাসে অনুষ্ঠিত হাউডি মোদি অনুষ্ঠানে সরাসরি নির্বাচনী ক্যাম্পেইন করেছেন ভারতের প্রধানমন্ত্রী। নির্বাচনে জয়লাভ না করলেও পরবর্তীতে সমর্থন দিয়ে গেছেন। আজ সেই বন্ধুই তার দেশের উপর 25% শুল্কের বোঝা চাপিয়েছেন, ফেলে দিয়েছেন রাজনৈতিক প্রতিপক্ষের তোপের পক্ষে। বাণিজ্য ঘাটতি ও মার্কিন পণ্যে উচ্চ শুল্ক চাপানোর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় পণ্যে 25% শুল্ক চাপিয়েই থামেননি ট্রাম্প। রাশিয়া ও চীনের সঙ্গে বাণিজ্য করায় শাস্তি হিসেবেও দণ্ড দেওয়ার হুঙ্কারও দিয়েছেন ট্রাম্প। সেই হুমকি নিয়ে নিজ দেশে সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে মোদীকে। ট্রাম্পের শুল্ক ধার্যের পর বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকারকে একরকম তুলোধুনা করেছে কংগ্রেস। পার্টির সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হয়েছে তীব্র আক্রমণ। এক্সে কংগ্রেস পার্টি বলছে, ট্রাম্প ভারতের উপর 25% শুল্ক বসিয়েছেন, এর সঙ্গে দণ্ড জরিমানাও দিয়েছেন। এখন দেশ মোদির বন্ধুত্বের খেসারত দিচ্ছে। মোদি ট্রাম্পের প্রচারে অংশ নিয়েছিলেন, তাকে জড়িয়ে ধরেছিলেন ও ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প ভারতকে শাস্তি দিলেন। এ ঘটনায় ভারতের পররাষ্ট্রনীতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলেও দাবি কংগ্রেসের। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ট্রাম্পের কথার সূত্র ধরে বলেন, ভারতের অর্থনীতি যে মৃত তা সবাই জানেন। আপনারা জানেন না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ছাড়া এই সত্য সবার জানা। আমি খুশি যে প্রেসিডেন্ট ট্রাম্প সত্যি কথাটা বলেছেন। গোটা পৃথিবী জানে ভারতের অর্থনীতি মৃত। একই সঙ্গে তার অভিযোগ, আদানিকে সাহায্য করতে গিয়ে দেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে বিজেপি। কংগ্রেস দলীয় সংসদ সদস্য মাল্লু রবি বলেন, মার্কিন প্রেসিডেন্টের হুমকিতে আমরা উদ্বিগ্ন। শুনে মনে হচ্ছে তিনি যেন ভারতকে হুমকি দিচ্ছেন। আমাদের উচিত উপযুক্ত জবাব দেওয়া। আর কংগ্রেস নেতা রাজীব শুক্লার ভাষ্য, সরকার যাকে বন্ধু মনে করত সে ট্রাম্প এখন আমাদের আঘাত করেছেন। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। এত বন্ধুত্বের পরও ট্রাম্প ভারতের সঙ্গে এমন করলেন কেন, সে প্রশ্নও তার।
কংগ্রেসের মতো মোদি সমালোচনায় মুখর অন্য দলগুলোও। আম আদমি পার্টির সংসদ সদস্য সঞ্জয় সিং এর ভাষ্য, প্রধানমন্ত্রী মোদি প্রতিদিন ভারতের অপমান করছেন। ট্রাম্প তো প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে পর্যন্ত ভারত থেকে আইফোন তৈরি না করতে হুমকি দিয়েছেন। এমনকি বলেছেন তিনি পাকিস্তানকে ভালোবাসেন। এটি নিয়ে ভারতের ভাবা উচিত। মোদির উচিত এ বিষয়ে কড়া প্রতিবাদ জানানো এবং তার অবস্থান পরিষ্কার করা। বন্ধুত্বের সম্পর্কের পরও ট্রাম্প 25% শুল্ক বোঝা চাপানোয় হতাশ বিজেপির নেতারাও। বিষয়টিকে দুঃখজনক বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা। বিজেপির সংসদ সদস্য প্রবীণ খান্ডেলওয়াল জানান, এটি দুঃখজনক। আমি নিশ্চিত ভারত সরকার এর উপযুক্ত ব্যবস্থা নেবে। ব্যবসা ও শিল্প খাত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। আরেক নেতা হেমাং যোশীর মতে, এটি মার্কিন প্রেসিডেন্টের একতরফা বিবৃতি। এমনটি আগেও করেছেন এবং পরবর্তীতে নিজেই তা বদলে ফেলেছেন। কাজেই ভারতের পক্ষ থেকে সরকারিভাবে কিছু না বলা পর্যন্ত অপেক্ষা করা উচিত বলে মত তার। বিজেপির আরেক সংসদ সদস্য প্রতাপ সারাঙ্গীর ভাষ্য, ট্রাম্পের শুল্কারোপের পাল্টা শক্তিশালী কৌশল নেবে ভারত। একই সঙ্গে তার বিশ্বাস, মোদির নেতৃত্বে আমেরিকার এই পদক্ষেপ সফল হবে না। মোদি সরকার উপযুক্ত জবাব দেবে। ভারতীয় পণ্যে 25% শুল্ক ঘোষণা দিয়েই ক্ষান্ত হয়নি ট্রাম্প। এরপর ভারত ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দুটি পোস্ট করেছেন। এর মধ্যে একটিতে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে চুক্তি করার ঘোষণা দেন ট্রাম্প। সেই সঙ্গে জানান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র তেলের মজুদ উন্নয়নে একসঙ্গে কাজ করবে। আর এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে এমন তেল কোম্পানি যারা হয়তো একদিন ভারতে তেল বিক্রি করবে। আরেক পোস্টে ট্রাম্পের ভাষ্য, ভারত রাশিয়ার সঙ্গে কি করবে তাতে আমার কিছু যায় আসে না। তারা চাইলে তাদের মৃত অর্থনীতিকে একসঙ্গে ধ্বংস করতে পারে। ফিলিস্তিন এমন একটি রাষ্ট্র যার অস্তিত্ব আছে কিন্তু স্বীকৃতি নেই। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে এই ভূখণ্ডে এখন পর্যন্ত 60,000-এর বেশি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েল। কেন ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসন? এই প্রশ্নের যখন কোনো উত্তর মেলে না, চোখে পড়ে না ফিলিস্তিনিদের কান্না, তখন হঠাৎ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে যুক্তরাজ্য। এ নিয়ে অনেকের মনে এই প্রশ্ন, এটা কি যুক্তরাজ্যের বোধোদয়, না এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? বিবিসির প্রতিবেদনের আলোকে এসবই জানাবো আপনাদের। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন, ইসরায়েল কথা না শুনলে তার দেশ সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। যুক্তরাজ্যের শর্তগুলোর মধ্যে রয়েছে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা পুনর্জীবিত করা। স্টারমারের এসব শর্ত খুব একটা ভালোভাবে দেখছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষ্য, এসব হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদের প্রতিদান, অর্থাৎ ফিলিস্তিনি আগ্রাসন নয়, বরং একে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবেই দেখেন নেতানিয়াহু। ইসরায়েল যদি তার এই নীতিতে অটুটই থাকে, তাহলে যুক্তরাজ্যের এই স্বীকৃতির অর্থ কি? এর ফলে ফিলিস্তিনিদের ভাগ্যে আদৌ কোনো পরিবর্তন আসবে কিনা সে প্রশ্ন থাকছে। ইতিমধ্যেই ফিলিস্তিনের কিছু আন্তর্জাতিক স্বীকৃতি আছে বিদেশে কূটনৈতিক মিশন, কিন্তু ইসরায়েলের সঙ্গে দীর্ঘস্থায়ী বিরোধের কারণে ফিলিস্তিনের নেই আন্তর্জাতিক স্বীকৃত সীমা, নেই রাজধানী ও সেনাবাহিনী। 1990-এর দশকে ইসরায়েলের সামরিক বাহিনী তাদের পশ্চিম তীর দখল করেছে। যুক্তরাজ্যের স্বীকৃতি বাস্তবতার পরিবর্তন ঘটাতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ থাকলেও এর প্রতীকী তাৎপর্য আছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মত, এই স্বীকৃতি বিশ্বের একটি শক্তিশালী নৈতিক ও রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করবে। আর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির ভাষ্যও তেমনই। 29 জুলাই জাতিসংঘে বক্তৃতার সময় 1917 সালে বেলফোর ঘোষণাপত্রের উদ্ধৃতি টেনে তিনি বলেন, ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠার জন্য সে সময় ব্রিটেন সমর্থন করেছিল। একই সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এমন কিছু করা হবে না যা ফিলিস্তিনে বিদ্যমান অ-ইহুদি সম্প্রদায়ের নাগরিক ও ধর্মীয় অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে। লিগ অফ নেশনস ম্যান্ডেটের অধীনে 1922 থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিন শাসন করেছে ব্রিটেন। এরপর 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ভেস্তে যায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রচেষ্টা। পরবর্তীতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।
পশ্চিম তীরের বিশাল অংশে উপনিবেশ স্থাপন করে ইসরায়েল, যা বিশ্ব নেতাদের দ্বিরাষ্ট্র গঠনের স্লোগানকে ফাঁকা বুলিতে পরিণত করে। বর্তমানে জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে 147টি দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে জাতিসংঘ ফিলিস্তিনকে একটি স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশগ্রহণের সুযোগ দিলেও দেয়নি ভোটাধিকার। আশার কথা হলো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের মধ্যে সম্প্রতি যুক্তরাজ্যের মতো ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে, আর চীন ও রাশিয়া তো আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। আর সেটি যদি হয়, তাহলে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র একরকম সংখ্যালঘুতে পরিণত হবে। আদর্শগতভাবে ব্রিটিশ সরকার পশ্চিমা মিত্রদের নীতি অনুসরণ করলেও তারা এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে একরকম বাধ্য হচ্ছে। আর এর কারণ হিসেবে একে শান্তি প্রক্রিয়ার অংশ বললেও বাস্তবতা ভিন্ন। কেননা সম্প্রতি গাজায় দুর্ভিক্ষের দৃশ্য নাড়িয়ে দিয়েছে অনেক ব্রিটিশকে। ইসরায়েলের সামরিক অভিযানের প্রতি ক্ষোভ দেখা যাচ্ছে ব্রিটিশ জনগণের মাঝে। ইদানিং অনেক এমপি মন্ত্রীরাও পার্লামেন্টে এর প্রতিবাদ জানাচ্ছেন, যা একরকম স্টারমার সরকারকে বাধ্য করছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।